এখন আপনারা যদি নিজেরা চান যে রামপুর বাজারে ব্যবসায়ীরা ভালো থাকবে, রাজনীতিবিদরা ক্ষতি করবে না, তাহলে আগামী 5 বছর রামপুর বাজার ভালো থাকবে। কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বহু মুরব্বীরা আপনারা এখানে আছেন। আমরা রামপুর বাজারকে আমাদের 4টে ইউনিয়নের নাবি ধরে এই অঞ্চলে। সুতরাং এই রামপুর আমাদের কাছে অনেক রাজনৈতিকভাবে বাণিজ্যিকভাবে সমৃদ্ধ, যার জন্য আমাদের বদিরা দিদিরা আজকে এখানে আসছে। মনে হয় যেন কিছু পাওয়ার জন্য আসছে, কিন্তু কি পাবে এটা কোনো ঠিকানা নাই। দীর্ঘদিন ওনারা ভোট দেয় বিভিন্নভাবে, একবার আমাদেরকে দেয়, আরেকবার আরেকজনকে দেয়, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা কখনো পূরণ হয় না। তো যাই হোক, আমি দুঃখের থেকে বলতে চাই, 5 বছর আমি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ছিলাম। 5 বছরে আমার সামনে আমার নেতৃত্বে আন্দোলন চলাকালীন সময়ে 12 জন লোক শাহাদাত বরণ করেছে। গত জুলাই আগস্ট আন্দোলনে 36 দিনের আন্দোলনে ঐতিহ্যবাহী হাজীগঞ্জের বিএনপির 4 জন নেতা শাহাদাত বরণ করেছে। এরকম বাংলাদেশের 2000 ছাত্র জনতার তাজা পানের বিনিময়ে আজকে বাংলাদেশে একটি পরিবেশ তৈরি হয়েছে। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা, আপনারা রামপুরের সবাই জানেন, এই রামপুরের মানে দালানগুলা সব সাক্ষী আছে। বিগত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ যতগুলো মিটিং এ রামপুর বাজারে করছে, এই আপনারা সাক্ষী না দিলে দালানগুলা সাক্ষী দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটা বাচ্চা যদি বক্তৃতা দিত, তারা উঠে বলতো জামাত বিএনপি রাজাকার, বলতো নি ভাই? আর আপনারা না বললে দালানগুলা সাক্ষী দিব যে জামাত বিএনপি রাজাকার, এরকম আমরা গালি খাইছি না? এই দুঃখের সময় আমাদের পার হয়েছে। শেখ হাসিনা পলায়ন করছে, বাংলাদেশ আওয়ামী লীগ নাই, কিন্তু রামপুর বাজার, রামপুর হাই স্কুল, রামপুরের মানুষগুলো তো সব আছে নাকি? তাহলে আমি একটা বিচার প্রার্থী হব, যে রাজনৈতিক দলের জন্য আনোয়ার পাঠান 1971 সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, শপথ যুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযোদ্ধা ছিলেন, আজকে তিনি হাজীগঞ্জ উপজেলার বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কমান্ডার। এই ভদ্রলোককে যদি রামপুর বাজারে রাজাকার বলি ওনাকে বিতাড়িত করা হয়, অপমান অপদস্থ করা হয়, তাহলে এদের স্বাধীন করে আমাদের লাভ হইল কি? তো সেজন্য আমরা বলতে চাই, যে রাজনৈতিক দলটার জন্য আমরা গালি শুনলাম, মুক্তিযোদ্ধার দল হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো রাজাকারের দল না, এটা মুক্তিযোদ্ধার দল। এটা এখানে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছে, কিন্তু কার জন্য গালি শুনলাম? একটা রাজনৈতিক দল 1971 সালে বিতর্কিত ভূমিকার জন্য আমরা রাজাকার নামটা শুনতেছি। কিন্তু এখন শেখ হাসিনা পতনের পর যখন দেশটা ভালো হলো, এখন আবার ওই রাজনৈতিক দলটা 1971 সালের পরাজিত শক্তিটা আমাদেরকে বলতেছে আমরা এখন হলাম চাঁদাবাজ। এই যে একটার পর একটা দুঃখের সাগরে ভাসতেছি আজকে অনেক বছর, গালি আর গালি শুনতেছি একটার পর একটা। আমাদের জন্য কি আল্লাহ থেকে কোনো প্রশান্তি আসে নাই? আমরা তো মনে করি সারা বাংলাদেশে এখন আবহাওয়া পিছিয়ে বিরাজ করতেছে, আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, আমি কথা দিতে পারি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একবারে দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, রামপুর বাজারের অনেক ইলিগেশন আমার কাছে আছে। মুক্তিযোদ্ধারা যদি এই দেশে অপমানিত হয়, তাহলে এই দাস থাকার দরকার নেই। এটা 71 সালের মুক্তিযোদ্ধা এবং আমাদের 2024 সালের মুক্তিযোদ্ধারা যদি এই দেশে অপমানিত হয়, তাহলে এই দেশ থাকার দরকার নেই, এটা অন্য কেউ শাসন করুক। সুতরাং 1971 সালের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কেউ গেলে আমরা তার পক্ষে থাকবো না, নাকি? আপনারা থাকবেন? থাকবেন না। প্রিয় ভাইয়া বোনেরা আমার, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, আমার রামপুর হাই স্কুল পাকা হবে কিনা, আমার মাদ্রাসাগুলো ভালোভাবে পাকা হবে কিনা, আমার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পুল ব্রিজ কালভার্ট মন্দির সহকারে আমাদের এগুলো সংস্কার হবে কিনা, এরকম একটা ইলেকশন হতে যাচ্ছে। এখন আইনে একটা জিনিস দাঁড় করাই দিছে কি, কিছুদিন তারা বললো যে ভাই পিআর করতে হবে। পিআর মানে কি? আমার এক ভাবি আছে লন্ডনে, ভাবিরে জিজ্ঞেস করলাম, ভাবি আপনি তো লন্ডন থাকেন, পিআর বুঝেন? বলতেছে বুঝি। কিরকম? যে বড় ভাই বিয়ে করবে, ছোট ভাইয়ের কাছে বউ থাকবে। মানে কথাটা হলো
ভোট পাইবে একজনে, এমপি হইবে আরেকজন। এই এক উদ্ভট চিন্তা ভাবনা অনেকদিন চলছে যুদ্ধ। আবার আইসে বললো কি যে না, পার্লামেন্ট ইলেকশন হওয়ার দরকার নেই, কি হলো আগে হা না ভোট হবে। আমরা তা বললাম ঠিক আছে, হা না রেফারেন্ডামটা হইতে পারে, কিন্তু সেটা একসাথে হোক না। আন্দোলন করলো, অনেক জোরসোরে আন্দোলন 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 আন্দোলন। আসলে ওই রাজনৈতিক দলটা তো, আপনারা যদি হিস্ট্রিক্যালি আসেন, 1971 সালে এরা পরাজিত, বিতাড়িত। 1976 সালে আমার নেতা জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া আনার জন্য ইসলামিক দলের রাজনীতিতে হালাল করে দেয়। তার ভিত্তিতে জামাত নামে পরিচয় দিতে পারে না, কারণ আপনারা জানেন মীর বংশে কারো নাম জাফর রাখে না। রাখে? রাখে নাকি? মীর বংশে কেউ কারো ছেলের নাম জাফর রাখে। সেই জন্য 1976 সালে তারা আবার একটা জন্ম নিল আইডিয়াল নামে, ইসলামিক ডেমোক্রেসিক লীগ, এই নাম দিয়ে একটা ইলেকশন করলো তারা। তারপরে যখন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন, নির্লজ্জের মতো আবার একসাথে সময় এসে জামাতের জন্ম দিয়ে দিলেন। সুযোগ সন্ধানী যা হবার হয়েছে। 1991 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করলো, ম্যাডাম আমরা তো জিয়াউর রহমানের সময় আমাদের জন্ম হয়েছে, আপনি আমাদেরকে একটু সুযোগ করে দেন, চলেন আমরা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে ভোট করি। 1991 সালে ইলেকশন করে জামাত ভোট পাইছে, সব মিলাইলে বাংলাদেশে আসন পাইছে 18টা। আমাদের এই সংসদীয় আসনে জামাত পার্লামেন্টে ভোট পাইছে 6309 ভোট। 1996 সালে 93 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দিল, আন্দোলন করলো বায়তুল মোকাররমে। শেখ হাসিনার বাসায় গেল গোলাম আজম, যায় কোলাকুলি করে বললো আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারটা আবার চালু করতে হবে। জোরে সোরে খালেদা জিয়াকে দৌড়ে টানে নামায়া ইলেকশন করলো, জামাত ইসলাম 3 আসন পেল। হাজীপুর শাহরাস্তি ভোট পাইছে কত? 6319 ভোট। 9 ভোট তো 2001 সালে, 5 ভোট বাড়ছে কয় বছরে? 10 ভোট বাড়ছে 5 বছরে। এবার আয়সা বলতেছে কি, মাশাআল্লাহ এবার জনগণ তা করে চায় না। না, এবার এসে বলতেছে জনগণ তাদেরকে চায়। যে কোনো ভাবে আমরা হিন্দু মুসলমান ঐতিহ্যগতভাবে এটা আমাদের জন্মগত অধিকার। আমরা হিন্দুদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তারা কম আসলো, আমাদের অনুষ্ঠানকেও তারা পরিভোগ করে। আমাদের ঈদের সময় তারাও কেনাকাটা করে, আমরাও করি। হিন্দু সম্প্রদায়ের বাইরে যখন পূজা অর্পণ করে আমরা যখন যাই, তারাও যায়। কিন্তু জামাত ইসলাম চিন্তা করলো কি, এবারদেরকে হিন্দুদেরকে পাইতে খুব সুবিধা হবে, তাদের মন্দিরে যায় যে ভাষা তাদের নীতির সাথে মিলে না, সেই সমস্ত ভাষা অনেক কথা বললো। খুলনা 2 আসনে বাবু কৃষ্ণ নন্দীরে নমিনেশন দিয়ে দিল। কৃষ্ণ নন্দী বলতেছে কি, দড়ি দড়ি মারো টান, তাড়াতাড়ি পাল্লা টান। কে? কৃষ্ণ নন্দীরে নমিনেশন দিয়ে এখন আমাদের দিদিদের কাছে ভোট চায়। এখন দিদিরা যদি এত পাগল হয়ে থাকে তাহলে তার কিছু বলার নেই। কৃষ্ণ নন্দী তো হরে কৃষ্ণ হরে রাম। এখন এই যে ধর্ম বিভক্তিটা এনে দিচ্ছে, আমরা তো ধর্মীয় ভাবে এখানে ভোট করতে আসিনি। আমরা এখানে এই ভদ্র মহিলারা, দিদিরা, বদিরা জন্মগতভাবে বাবার জমিনে তার জন্ম হয়েছে, এই দেশে মানুষের সাথে তার স্বামী হিসেবে তার বিবাহ হয়েছে, তার সন্তান হয়েছে, তার সন্তান জন্মগতভাবে আছে। সুতরাং আমরা যুগ যুগ ধরে হিন্দু মুসলমান এখানে বসবাস করি, আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই। কিন্তু ভোটের সময় আসলেই রাজনৈতিক দলগুলো শুধু দিদি বদি ধরে টানাটানি করে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই না, একটা বর্ণচোরা বর্ণহীন, এক এক সময় এক এক রূপ ধারণ করে, এটা গিরগিটির মতো, যেখানে যেটা প্রয়োজন সেটাই তারা বলে দিয়ে দেয়। তো যারা 6000 ভোট পায় তারা এখন হাজীপুর শাহরাস্তিতে এমপি হতে চায়। ভোট হলে 5,25,000, কমপক্ষে আপনার 2.5 লক্ষ ভোট পাইলে তারপরে এমপি হওয়া যাবে। এখন এই 6000 ভোট বাড়ি যদি তাদের 2.5 লাখ হয়, তো আমাদের তো 1.5 লাখ ভোট বাড়ি, তাহলে কত হইবে এটা হিসাব করে হবে না? বংশগতভাবে তো তাই হয়, তাই না? আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলতে চাই। 2001 সালে
বাংলাদেশ জামাতে ইসলাম হাজীপুর শাহরাস্তি পাল্লা মার্কা বাংলাদেশে ছিল না। এখানে তারা আমাদেরকে 2001 সালে জামাত দানের শীষে ভোট দিচ্ছে, 2008 সালে জামাত দানের শীষে ভোট দিচ্ছে, 2018 সালে জামাত দানের শীষে ভোট দিচ্ছে। 3 বার। আমাদের মুসলমানদের বিয়ে হওয়ার সময় কবুল 3 বারে কম লাগে। 3 বার কিন্তু জামাত দানের শীষে ভোট দিছে, এই সময় আর পাপ হয় নাই। এবার যখন আবার আসছে, এবার বলতেছে যে না, দানের শীষে ভোট দিলে আপনি দোজখে যাবেন, পাল্লা মার্কা দিলে বেহেশতে যাবেন। আরে ব্যাক কল করে কোশ্চেন করতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো পবিত্র মানুষ আর বাংলাদেশে হবে না। ওই ভদ্রলোক তো 3 বার আমাদেরকে ভোট দিয়ে কবরে গেছে, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবস্থা কি হবে তোদেরকে কোশ্চেন করতে চাই। সুতরাং এসব মিথ্যা বানোয়াট বাদ দিয়ে বলতে হবে যে আগামী দিনে আমাদের বাংলাদেশের মানুষের জন্য রামপুর বাজারের ব্যবসা কিভাবে ভালো হবে, রাস্তাঘাট কিভাবে ভালো হবে, পোল ব্রিজ কালভার্ট হবে কিনা, মানুষ শান্তিতে থাকতে পারবে কিনা, শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু মুসলমান বসবাস করতে পারবো কিনা, বাংলাদেশের চেহারাটা কেমন হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছে। আজকে দেশের সরকার আছে, ডক্টর ইউনূসের সরকার, কিন্তু মাঠ পর্যায়ে কোনো লোক নাই। আমরা মাঠ পর্যায়ের লোকেরা, আমরা হিন্দু মুসলমানরা মিলে এখন পর্যন্ত শান্তিতে রাখছি বিগত 16 মাসে। সুতরাং আমরা আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ চাই। এই বাংলাদেশের চেহারা থাকবে। এখানে কোনো অবস্থাতে আমার মেয়ে স্কুল, মাদ্রাসা, কলেজে যাওয়ার সময় আমার মেয়ে যেন কোনো ইফতিজিংয়ের শিকার না হয়। আমরা অনেকে বিদেশে থাকি, আমাদের মানে বোনেরা, ভাবিরা, দিদিরা, বদিরা তারা মার্কেটে যায়, একটা বাচ্চা হাতে করে নিয়ে যায়, রিক্সা যায়, অনেক ক্ষেত্রে অনেক জিনিস কেনাকাটা করতে হয়। এই ক্ষেত্রে বাজার থেকে সে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে পারবে কিনা সেই নিশ্চয়তা আমরা এখানে ইফতিজিং বন্ধ করতে চাই। আমরা বন্ধ করতে চাই নিশিরাতে যে সমস্ত রামপুর বাজারে অনৈতিকভাবে যারা এখানে নেশাগ্রস্ত, যারা এখানে মাদক মানে সেবন করে এবং মাদক বিক্রি করে, এদেরকে পাহারা দিয়ে একটা সরকার গঠন করতে চাই। রামপুরকে আমরা এখানে মাদক মুক্ত করতে চাই, রামপুর বাজারকে আমরা মাদক মুক্ত করতে চাই। এই বাজার আমাদের একটা স্বপ্নের এবং সংসার করার একটা ভালো জায়গা। এখানে আমাদের বহু ব্যবসায়ীরা আছে, সুতরাং একটা ব্যবসা বান্ধব রামপুরকে আমি গড়তে চাই। আগামীতে চেয়ারম্যান এখানে আছে, চেয়ারম্যান সাহেব ট্যাক্স আদায় করেন। আমার অনুরোধ থাকবে, আমি আগামীতে এখানে সিএনজি থেকে ট্যাক্স আদায় করে আমি এটা চাই না। আমি চাই না রামপুর বাজারে আর দোকানদারদের কাছ থেকে ট্যাক্স আদায় হোক। এটা থাকবে ফ্রি ফুডের মতো একটা বাণিজ্যিক এলাকা। এখানে মানে ট্যাক্স ছাড়াই যেন সুন্দরভাবে এখানে জিনিসপত্র বেচা কিনা করতে পারে। আমরা এরকম সুন্দর একটা রামপুর চাই। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা সরকারের বর্তমানে কিছু সুবিধা পান। সবচেয়ে বেশি পায় আনোয়ার পাটারি সাহেব, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। সকল মুক্তিযোদ্ধাদেরকে সরকার একটা নির্দিষ্ট হারে ভাতা প্রদান করে। তার পাশাপাশি বয়স্ক আমাদের বহু মানুষ আছে, তারা বয়স্ক ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, আর আমাদের বিধবারা ভাতা পায়। সেই জন্য আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি চিন্তা করছে যে সমস্ত পরিবারে উপার্জন সক্ষম লোক থাকে না, আমরা মনে করি হিন্দুরা খুব ধনী, আসলে ঠিক না। হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ আছে জীবন নির্বাহন করতে তার খুব কষ্ট হয়। সেই জন্য আগামীতে তারেক জিয়া সরকার চায় যে সমস্ত পরিবারে উপার্জন সক্ষম নাই সেই সমস্ত মহিলাদেরকে আগামীতে 5 বছরের জন্য একটা কার্ড দিতে চায়। এটাকে মহিলা কার্ড, ফ্যামিলি কার্ড। এই কার্ডের বিনিময়ে আপনি একটা ভাতা পাবেন এবং এই ভাতা আপনি ব্যাংক থেকে নিতে পারবেন, এটা কারো হাত দিয়ে আপনাকে নিতে হবে না। এরকম ভাবে আমরা 5 বছরের জন্য ওই সমস্ত পরিবারের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কার্ড দিবেন। তার পাশাপাশি যারা আপনারা কৃষি পরিবার আছেন তাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একই নিয়মে 5 বছরের জন্য ফার্মার কার্ড বা কৃষি কার্ড দিবে আপনাদেরকে। আপনার এই কৃষি কার্ড দিয়ে যে ভাতা পাবেন এটা দিয়ে আপনার সার, কীটনাশক এবং ওষুধ ক্রয় করে আপনি উৎপাদন করতে পারেন। পাশাপাশি আমাদের ইমাম মুয়াজ্জিমরা অনেক অর্থনৈতিকভাবে অসুবিধা থাকে, তাদেরকে আগামীতে একটা নির্দিষ্ট হারে ভাতা দেওয়া। সর্বোপরি হলো আগামীতে আমাদের তারেক সাহেব ঘোষণা করেছেন বাংলাদেশে আগামীতে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা সরকারি পর্যায়ে চাকরি, বেসরকারি বিভিন্ন পর্যায়ে চাকরি বাইরে আমাদের যে সমস্ত ভাইরা, দিদিরা, বদিরা
আমাদের ভাবিরা যারা আছে তারা পুঁজির অভাবে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকার পুঁজির অভাবে ব্যবসা করতে পারে না। আগামীতে এই সমস্ত উদ্যোগী পুরুষ মহিলাদেরকে আমাদের সরকার বিনা সুদে এবং স্বল্প সুদে 1 থেকে 3 লক্ষ টাকা দিতে চায়। এটা আপনারা কৃষি, মৎস্য, পশুপালন, পোল্ট্রি ফার্ম, তারপর ছোট ছোট গার্মেন্টস, বুটিক, যে সমস্ত ছেলেরা অনেক ক্ষেত্রে পড়ালেখা কম করছে, তারা হয়তো সিএনজি কিনতে চায়, অটোরিকশা কিনতে চায়, তাদেরকে আমরা এরকম 1 থেকে 3 লক্ষ টাকা বিনা সুদে দিয়ে আমরা তাদেরকে কর্মমুখী করতে চাই। আর যারা আমরা হাইলি কোয়ালিফাইড, কোনো চাকরিতে নাই কিন্তু আপনি কম্পিউটার ল্যাপটপ চালাইতে পারেন, তাদেরকে আমরা ইন্টারনেট সেবা দিয়ে আগামীতে আমরা তাদেরকে বিভিন্ন দেশের সাথে আউটসোর্সিং এর মাধ্যমে যাতে আপনি কাজ করি, ডলার কামাইতে পারেন, আমরা ইন্টারনেট সেবা বাড়াইতে চাই। সব কিছুর পরেও তো একটা শান্তির প্রত্যাশার জায়গা তৈরি হতে হবে। সেটা হলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের লোক কিন্তু রামপুর বাজারে বসবাস করি, আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু একটা বিষয় আমি চাই না, বিগত 16 বছর এই রামপুর বাজার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল, যুব দল, বিএনপির বহু নেতাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে, জেল পাঠানো হয়েছে। আমি চাই না আগামী 5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার তারেক জিয়ার নেতৃত্বে থাকলে, আমি যদি আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সংসদীয় আসনে সুযোগ করে দেয়, রামপুর বাজার থেকে কোনো সন্তানকে বিনা ওয়ারেন্টে এখানে অ্যারেস্ট করতে পারবে না, নিশ্চিত করলাম আমি আজকে। কিন্তু একটা বিষয় ছাড় দেওয়া হবে না, যারা চাঁদাবাজ, রংবাজ, যারা আগামীতে বিএনপির ক্ষমতা দিয়ে দোকানদারদের কাছ থেকে সুবিধা আদায় করতে চান, সেই সমস্ত বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, দোয়া আল্লাহ আজকে আমার বক্তৃতার পরে আপনি বিএনপি ছেড়ে দিয়ে কাজ করেন, নাহলে কিন্তু জেলে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো ছাড় না, কোনো মাস্তান কোনো অবস্থা যেন এখানে গড়ে না ওঠে। আনোয়ার ভাই আপনি মুক্তিযোদ্ধা, মাস্তানরে বস্ত্র দিবেন না। স্বপন সাহেব আপনি 2 বারের জনপ্রিয় চেয়ারম্যান, মাস্তানকে বস্ত্র দিবেন না। আপনার দলের লোক যদি মাস্তান হয় আপনি বস্ত্র দিবেন না। আমরা পরিচ্ছন্ন রামপুর চাই, রামপুরের ব্যবসায়ীদেরকে সমৃদ্ধ করতে চাই, মা বোন দিদি বৌদিদেরকে সবাইকে শান্তিতে রাখতে চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু, আগামী আমরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করতে চাই। সুতরাং এই সমস্ত উন্নয়নমূলক কাজের জন্য আগামীতে 12ই ফেব্রুয়ারি 2026 আপনাদের ইলেকশন হবে। আপনারা যদি মনে করেন যে মমিন সাহেবের মিটিং এ গিয়েছিলাম উনি এই কথা বলছে, যদি বিশ্বাস হয় তাহলে আপনারা তারেক জিয়াকে দানের শীষ মার্কা ভোট দেন, খালেদা জিয়াকে আপনারা দানের শীষ মার্কা ভোট দেন। কিন্তু আজকে যে আপনি কষ্ট করে আসছেন, আপনার প্রত্যাশা পূরণের একটা জায়গা আছে। যদি আপনাকে কেউ সহযোগিতা না করে তাহলে কোনো সময় বিপদে পড়লে আপনি যা বলেন, মমিন ভাই আমি কিন্তু রামপুর মাঠে আপনার মিটিং এ উপস্থিত ছিলাম, আমি বিপদে পড়ছি, আপনি আমাকে সহযোগিতা করেন। আমার মনে থাকে আপনাদের কথা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা মরহুম এম এ মতিন সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা 1 মিনিট একটু দোয়া করব। আপনারা বসেন, যারা রামপুরে মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।